আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতে জানিয়ে দিব পারমাণবিক হামলার হুমকি দিল পুতিন। জানিয়ে দিব গাজায় ইসরায়েলি বাহিনী চড়া মূল্য দিচ্ছে, আরও 2 সেনা নিহত, ইয়েভ গ্যালান্টের স্বীকারোক্তি। এছাড়া রয়েছে ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়ার সামরিক বাহিনী। জানিয়ে দিব জার্মান যুদ্ধজাহাজ থেকে মার্কিন MQ-9 রিপার ড্রোন লক্ষ্য করে গুলি। সর্বশেষ জানিয়ে দিব গাজায় খাবারের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর গুলি, শতাধিক নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। এদিকে পারমাণবিক হামলার হুমকি দিলেন পুতিন। মার্কিন বলয়ে থাকা পশ্চিমা বিশ্বকে এবার পারমাণবিক হামলার হুমকি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ইউক্রেনে সেনা পাঠালেই পারমাণবিক সংঘাতের ঝুঁকিতে পড়বে পশ্চিমা দেশগুলো। দেশটির নির্বাচনের 2 সপ্তাহ আগে প্রেসিডেন্টের বার্ষিক ভাষণে ন্যাটো দেশগুলোকে উদ্দেশ্য করে এই হুঁশিয়ারি দেন পুতিন। বৃহস্পতিবার রাশিয়ার পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি আরও বলেন, কেউ রাশিয়া আক্রমণ করার চেষ্টা করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও ভয়াবহ পরিণতির দিকে মুখোমুখি হবে। কারণ দেশটির কাছে এখন এমন অস্ত্র রয়েছে যা শত্রু অঞ্চলের যে কোনো লক্ষ্যবস্তুতে যে কোনো সময় আঘাত হানতে সক্ষম। 15 থেকে 17 মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে চলছে। খবর তাস নিউজ ও আল জাজিরার। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে শত্রুদের লক্ষ্য করে পুতিন আরও বলেন, তাদের বোঝা উচিত যে আমাদেরও অস্ত্র আছে। আমাদের কাছে এমন অস্ত্র রয়েছে যা তাদের ভূখণ্ডে আঘাত করতে পারে। তিনি অভিযোগ করেছেন, পশ্চিমারা রাশিয়াকে একটি নতুন অস্ত্র প্রতিযোগিতা টেনে আনার চেষ্টা করছে। বলেছেন, পশ্চিমারা এভাবে সভ্যতার ধ্বংসের সঙ্গে সংঘর্ষের প্রকৃত হুমকি তৈরি করে। সম্প্রতি সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটোতে যোগদান করায় হুঁশিয়ারি জোরদার করেছে পুতিন। কারণ ফিনল্যান্ডের উত্তর পশ্চিমের সঙ্গে রাশিয়ার দীর্ঘ সীমান্ত স্থল রয়েছে। ভাষণে এই অঞ্চলে সেনা বাড়ানোর সিদ্ধান্তও জানিয়েছেন তিনি। রাশিয়ার পারমাণবিক শক্তির ইঙ্গিতে তিনি বলেন, ইতিমধ্যেই রুশ সেনাদের কাছে সম্রাট ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়েছে এবং দেশটি বেশ কয়েকটি প্রতিশ্রুতিবদ্ধ অস্ত্র ব্যবস্থা নিয়েও কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পুতিন। তবে রাশিয়ার মহাকাশে পারমাণবিক অস্ত্র স্থাপনের কথিত পরিকল্পনা অভিযোগকে ভিত্তিহীন বলেছে। এদিকে যুক্তরাষ্ট্র ও প্রধান ইউরোপীয় মিত্ররা চলতি সপ্তাহে বলেছে তাদের ইউক্রেনে স্থল সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই। পুতিন আরও বলেছে, সেনাবাহিনী তার যুদ্ধের সক্ষমতা বাড়িয়ে দিয়েছে এবং আত্মবিশ্বাসের সঙ্গে ইউক্রেনের ফ্রন্টলাইন জুড়ে অগ্রসর হচ্ছে। রাশিয়াকে আরব ও ল্যাটিন আমেরিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার ইচ্ছাও জানিয়েছেন পুতিন। বলেছেন, এই দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইউরোপে হামলা চালাবে রাশিয়া যুক্তরাষ্ট্রের রটানো আজগুবি প্রচারণার কথাও এ সময় তুলে ধরেন পুতিন। তিনি বলেন, রাশিয়ার উন্নয়ন বন্ধ করতে হলে এবং বিশ্বজুড়ে সংঘাতের জন্ম দিতেই এমন উস্কানিমূলক অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। পশ্চিমারা রাশিয়াকে ভেতরের থেকে দুর্বল করার চেষ্টায় হেরে গেছে। পুতিন তার বক্তৃতায় অভ্যন্তরীণ বিষয়াদি সহ দেশের অর্থনীতির কথাও তুলে ধরেছেন। রাশিয়া ভবিষ্যতে বিশ্বের 4টি বৃহত্তম অর্থনীতির মধ্যে একটি হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, তার দেশ গত বছর অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সব G7 দেশকে ছাড়িয়ে গেছে। এদিকে ইয়েভ গ্যালান্টের স্বীকারোক্তি, গাজায় ইসরায়েলি বাহিনী চড়া মূল্য দিচ্ছে, আরও 2 সেনা নিহত। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইয়েভ গ্যালান্ট স্বীকার করেছে যে গাজা উপত্যকায় সামরিক আগ্রাসন চালাতে গিয়ে তাদের সেনারা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং তাদেরকে চড়া মূল্য দিতে হচ্ছে। ইসরায়েল যখন সামরিক বাহিনীতে জনবলের ঘাটতির মধ্যে উগ্র অর্থোডক্স ইহুদিদের নিয়োগ বিষয়ে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে, তখন তিনি এই তথ্য জানালেন। গতকাল ইয়েভ গ্যালান্ট টেলিভিশনে গাজায় নিজেদের সেনাদের ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু তথ্য তুলে ধরেন। গত 5 মাস ধরে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালাচ্ছে, কিন্তু তারা আজ পর্যন্ত সেখানকার বড় কোনো সফলতা পায়নি। এ প্রসঙ্গে ইয়েভ গ্যালান্ট বলেন, আমরা আমাদের সেনাবাহিনীর তরফ থেকে উচ্চ মূল্য দিচ্ছি। গাজায় সেনা সদস্যদের হতাহতের সংখ্যা অনেক বেশি। এদিকে গতকাল ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী তাদের আরও 2 সেনার মৃত্যুর কথা স্বীকার করেছে। ইসরায়েলের স্বীকারোক্তির মতে, গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে 242 দখলদার সেনা নিহত হয়েছেন। গতকাল যে 2 সেনা নিহত হয়েছেন তার মধ্যে একজন মেজর পদমর্যাদার, আরেকজন ক্যাপ্টেন। যে মেজর মারা গেছেন সে কিছুদিন আগেই ইসরায়েলের বিমান বাহিনীর এলিট শালদাগ ইউনিটের কর্মরত ছিল। তাকে সাম্প্রতিক পদাতিক বাহিনীর জিভাতি কোম্পানির কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই কোম্পানির সাবেক কমান্ডার মারাত্মকভাবে আহত হলে তার স্থলে এই মেজরকে আনা হয়েছিল।
এদিকে গোলান মালভূমি থেকে হামলা, ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়ার সামরিক বাহিনী। ইহুদিবাদী ইসরায়েল আবারও সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গতকাল রাত 9:30টার দিকে ইহুদিবাদী ইসরায়েল দক্ষিণ অধিকৃত গোলান মালভূমি থেকে রাজধানী দামেস্ককে লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোড়ে। সিরিয়ার সামরিক সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা নিউজ এই তথ্য জানিয়েছে। ওই সূত্র বলেছে, স্থানীয় সময় রাত 9:35 ইহুদিবাদী বাহিনী এবং এই হামলা চালায়, তবে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়। ক্ষেপণাস্ত্র হামলায় শুধুমাত্র কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে সূত্রটি দাবি করেছে। ব্রিটেন ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্র রাজধানী দামেস্কের কাছে দুটি স্থানে আঘাত হানে। সিরিয়ার উগ্র সন্ত্রাসবাদী গোষ্ঠী দায়েশ পরাজিত হবার পর থেকে ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার উপর প্রায়ই আগ্রাসন চালিয়ে আসছে। পর্যবেক্ষক মহল মনে করেন, দায়েশ সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তি ও ইহুদিবাদী ইসরায়েল যে লক্ষ্য অর্জন করতে চেয়েছিল তা ব্যর্থ হওয়ার প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে ইসরায়েল। তবে ইসরায়েলের এসব হামলা মধ্যপ্রাচ্যে বড় রকমের সংঘাত শুরুর আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। এদিকে জার্মান যুদ্ধজাহাজ থেকে মার্কিন MQ-9 রিপার ড্রোন লক্ষ্য করে গুলি। লোহিত সাগরে অবস্থান করা জার্মানির একটি যুদ্ধজাহাজ থেকে আমেরিকার একটি MQ-9 রিপার ড্রোন লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। জার্মান গণমাধ্যম সোমবার এই খবর দিয়ে বলেছে, এটি ছিল ফ্রেন্ডলি ফায়ারের ঘটনা। লোহিত সাগরে অবস্থান করা জার্মানির জাহাজটি ইয়েমেন বিরোধী ইউরোপীয় কোয়ালিশনের অংশ নিচ্ছে। জার্মানির দার স্পাইগেল পত্রিকা জানিয়েছে, জার্মান জাহাজ থেকে মার্কিন ড্রোন গুলি করে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে দুটি ক্ষেপণাস্ত্রই সমুদ্রে গিয়ে পড়ে। জার্মান ম্যাগাজিনটি বলেছে, মার্কিন ড্রোন লক্ষ্য করে জার্মানির যে যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে সেটি চলতি মাসের প্রথম দিকে লোহিত সাগরে গিয়ে ইউরোপের জোটে অংশ নেয়। লোহিত সাগর দিয়ে ইহুদিবাদী ইসরায়েল জাহাজ কিংবা ইসরায়েল অভিমুখে জাহাজের ইয়েমেন হুতি আনসারুল্লাহ আন্দোলনে সংরক্ষিত সামরিক বাহিনী হামলা চালাচ্ছে। এই হামলা বন্ধ করার লক্ষ্যে আমেরিকা ও ইউরোপের কয়েকটি দেশ জোট গঠন করেছে। এরই মধ্যে আমেরিকা ও ব্রিটেন ইয়েমেনের বিরুদ্ধে কয়েক দফা সামরিক আগ্রাসন চালিয়েছে। তবে ইয়েমেনের সামরিক বাহিনী দৃঢ়ভাবে বলেছে, আমেরিকা ও ব্রিটেনের আগ্রাসন তারা থামাবে না। যতক্ষণ পর্যন্ত ইসরায়েল গাজায় আগ্রাসন বন্ধ না করবে, ততক্ষণ ইসরায়েল এবং ইসরায়েলের সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা অব্যাহত থাকবে। এদিকে গাজায় খাবারের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর গুলি, শতাধিক নিহত। গাজায় খাবারের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর হামলার ঘটনা ঘটেছে। উত্তর গাজার এই ঘটনায় শতাধিক লোকের প্রাণ গেছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলি বাহিনীর উপর থেকে এই হামলার দায় চাপিয়েছে। ফিলিস্তিনি গণমাধ্যম হাসপাতাল সূত্রে জানাচ্ছে, ইসরায়েলি বাহিনীর ওই ভিড়ে গুলি চালায়। ইসরায়েলি সামরিক সূত্র বলেছে, বিপদে পড়েছে ভেবে ইসরায়েলি সেনারা গুলি চালায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এক বিবৃতিতে বলেছে, ট্রাকের নিচে পিষ্ট হয়ে কিছু লোক নিহত হয়েছেন। গাজা সিটি থেকে এক সাংবাদিক বিবিসিকে বলেন, ত্রাণ নিতে আসা লোকদের ভিড়ে ইসরায়েলি একটি ট্যাঙ্ক থেকে গুলি চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তাদের কাছে গোলাগুলির কোনো খবর নেই। ঘটনাটি পর্যবেক্ষণ করা হচ্ছে। গাজায় ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর নিহত 30,000 ছাড়িয়েছে। এর মধ্যে 21,000 নারী ও শিশু। যুদ্ধে নিখোঁজ হয়েছে 7,000 ফিলিস্তিনি। আহত হয়েছেন 70,450 জন।